প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই, তারপর আলোচনায় আমরা যেতে চাই। প্রথম আলো, ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, জাতিসংঘের প্রতিবেদন। জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদন, অন্তর্বর্তী সরকারের সময়ও ঘটেছে মানবাধিকার লঙ্ঘন। প্রতিবেদনকে স্বাগত অন্তর্বর্তী সরকারের। দৈনিক সমকাল, হাসিনার গোপন বন্দিশালার বর্বরতা এলো প্রকাশ্যে, প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া। আওয়ামী লীগ সব ক্ষেত্রে আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল। দৈনিক যুগান্তর, জাতিসংঘের কাঠগড়ায় হাসিনা, মানবতা বিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত, ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব। কালের কণ্ঠ, খোদ হাসিনাই হত্যার নির্দেশদাতা, আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইএমএ জাহেলিয়াত কায়েম করেছিল, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না। দৈনিক ইত্তেফাক, আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। অবিশ্বাস্য, বিভৎস আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল, 3টি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, রোমহর্ষক আয়নাঘর প্রকাশ্যে, বিগত সরকার আইএমএ জাহেলিয়া প্রতিষ্ঠা করে, প্রধান উপদেষ্টা। মানব জমিন, আয়নাঘর আলামত ধ্বংস করল কারা, মিস্টার হোসেনের এ কেমন ডিপ্লোম্যাসি। খবরের কাগজ, প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দেয় হাসিনা সরকার, খাঁচা খুপরিতে বন্দী ছিল মানুষ। সময়ের আলো, দেশজুড়ে 700 আয়নাঘর, হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আলামত। আমাদের সময়, ক্ষমতা আঁকড়ে রাখতে সহিংস পন্থা বেছে নেন হাসিনা। দেশ রূপান্তর, সবখানে নির্যাতনের চিহ্ন, আন্দোলন দমাতে সমন্বয়ের নেতৃত্ব দেন শেখ হাসিনা। আন্দোলন দমনে কালবেলার শিরোনাম, ছাত্রদের নতুন দল আসতে পারে 24 ফেব্রুয়ারি। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? আমার দেশ, হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা। সংবাদ সম্মেলনে ভলকার তুর্ক, জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তরা যেন দায় মুক্তি না পায়। দৈনিক করতোয়া, 1400 জনকে হত্যা, জুলাই আগস্ট আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ। দৈনিক জনকণ্ঠ, গুরুতর মানবাধিকার লঙ্ঘন, শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনকারীদের উপর দমন পীড়ন, জাতিসংঘ বলেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশে সম্পর্কে এই যে খবর, প্রতিবেদন, এবং সবাই নিশ্চয়ই বিস্মিত হবে যে এই দেশে কি ঘটেছিল। ক্ষমতায় থাকতে নৃশংস পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার, এবং প্রতিবেদনকে স্বাগত অন্তর্বর্তী সরকারের। কিন্তু এই প্রতিবেদনে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, আরেকটা পার্ট আছে যেটা আয়নাঘর দেখতে যাওয়া, সেই পার্টটা নিয়ে আলাপ করব। কিন্তু এই প্রতিবেদনে যে তথ্যটি দেওয়া হয়েছে, বিক্ষোভ সময় যেভাবে হত্যা, শটগানের ছররা গুলির আঘাতে শতকরা 12, পিস্তলের গুলিতে শতকরা 2, অন্যান্য 20, এবং মিলিটারি রাইফেলের গুলিতে সশস্ত্র বাহিনী যে মানের গুলি ব্যবহার করে সেই গুলিতে 66% শতকরা মৃত্যু ঘটেছে। কি বলবেন? বলার কি আছে গো, এটা তো আমাদের চোখের সামনে ঘটেছে। আমরা চোখের সামনে দেখেছি কিভাবে মানুষ মারা হয়েছে। ওই যে আমরা একটা কথা বলি যে পাখির মতো গুলি করে মারা, এই যেন সেই। বিশেষ করে ধরেন 3 এবং 4 অগস্ট যখন মানে গুলি চলছিল, ছাত্ররা জনতা আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, দম ছিল না, তারা মৃত্যুকে ভয় পাচ্ছিল না। তখন আমার 1971 সালের কথা মনে পড়েছে। কিন্তু ওই সময়কার প্রেক্ষাপট, ওই সময়ের আন্দোলন, ওই সময়ের মিছিল ছিল ভিন্ন রকম। কিন্তু এইটা অনন্য সাধারণ, মানে একটি
একটি জীবনদানকারী ছেলে ভয় পায়নি। এটা আমি তাজ্জব হয়ে গেছি যে না, সেটা তো ওই সময় বোধহয় একজন পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিলেন যে দেখেন একজন পড়ে যায় আবার একজন উঠে দাঁড়ায়। একজন না, আমার মনে হয় 10 জন উঠে দাঁড়ায়। হ্যাঁ, তে কোন প্রেক্ষিত থেকে এরা এত সাহস, এত আত্মত্যাগ, এত রক্তদানের জন্যে তারা তৈরি হয়ে গিয়েছিল, এটা বুঝতে হবে। বুঝতে পারি আমরা, কারণ 16 বছরের যে নির্যাতিত মানুষ, সব দিক থেকে নির্যাতিত, ধরেন ভোট দিতে পারেনি, মানে ঠিক মতো মানে চলাফেরা করতে পারেনি, যে কোনো মুহূর্তে তাদেরকে নিয়ে যেতে হবে, অ্যাবডাকশনে নিয়ে যেত। এবং আপনি তো দেখলেন যে ভলকার তুর্ক যে প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের, তাতে ডাইরেক্ট যিনি নির্দেশদাতা তার নাম শেখ হাসিনা, যার প্রধান শপথ ছিল জনগণকে রক্ষা করার, তাদের ভালো করার, তাদেরকে রক্ষার সমস্ত শপথে তিনি নিয়েছিলেন সংবিধানের আলোকে। ঠিক উল্টোটা করেছেন। মানে কতটা নির্মম হলে, কতটা নিষ্ঠুর হলে, কতটা খারাপ অবস্থা হলে, শুধুই যে ধরেন জুলাই 16 তারিখ থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত, বা যাকে আমরা 36শে জুলাই বলছি, এই সময়ে না, গত 16 বছরেই তিনি এই অপকর্ম হত্যাযজ্ঞ চালিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদেরকে মানে গুমখুন করে, লুটে নিয়ে ধরপাকড় করে জেলে পুরে, এবং এই যে যারা গুমখুন হয়ে যারা ইয়েতে গিয়েছিল, আয়নাঘরে গিয়েছিল, তার কি মনে করেন যে এই 15-20 দিনের যে ঘটনা, এটা গত 16 বছরের ঘটনা। এইরকম আছে যে এক মহিলা তার বাচ্চা সহ হয়ে গেছে, সেই মহিলাকে আর খুঁজে পাওয়া যায়নি। মেয়েটা 11 বছরের মেয়ে, এখন 22 বছর হয়ে গেছে, বা 23-24 বছর হয়ে গেছে। না, ওই তো একটি ছবিতে দেখলাম যখন বাচ্চাকে জড়িয়ে ধরে বলছিল যে আমি যখন চলে আসি তখন ও কোলে ছিল। তো আপনি চিন্তা করতে পারেন এই ভয়াবহতার কথা। এটা মানবাধিকার হরণ কেবল নয়, এর চেয়ে নিকৃষ্টতম দমন এবং হত্যার যজ্ঞ হয়েছিল হলো হিটলারের হাতে। আমরা এর সঙ্গে তুলনা করতে পারি। হ্যাঁ, হিটলার হয়তো লক্ষ লক্ষ মানুষ মেরেছেন, সেটা আজ থেকে প্রায় 100 বছর আগে। আর 100 বছর পরে যখন পৃথিবী প্রযুক্তির শক্তিতে, জ্ঞান গরিমায়, আধুনিকতায় বা মানবতার দিক থেকে মানে উন্মুক্ত, এবং কি বলে মানবতায় আমরা তো উদ্বুদ্ধ, এবং মানুষকে মানুষ হিসেবে আমরা চিনতে চাই বা চিনি, তখন কিন্তু ওইটা ওইরকম ছিল না, সে ইহুদি অতএব তাকে মারো, তাই না? তো এটা তো ছিল না, সে মুসলমান তাকে মারো। আজকে এরকম হয়েছে। আজকে হিন্দু তাকে মারো, এটা আজকে এরকম হয়েছে। কেন হবে? এটা হলো কথা। আমাদের সমাজে আমরা বসবাস করে আসছি মানে পাশাপাশি ভাবে সব ধর্মাবলম্বীদের নিয়ে। এই যে আয়নাঘর পরিদর্শক গেলেন গতকাল প্রধান উপদেষ্টা, এবং তিনি যেটা বলেছেন প্রত্যেকটা পত্রিকায় সেই শিরোনামটি এসেছে, আইয়ামে জাহিলিয়াত সৃষ্টি করেছিল আওয়ামী লীগ সরকার। সেটি কি ভুল বলেছেন? বরং সত্যিকার অর্থেই সেটা বলেছেন। আমাদের সমাজে যদি এইটাকে যদি আমরা হাসিনার যে এই নির্মম হত্যাযজ্ঞ, এটাকে যদি আমরা বলি যে মানবতা হত্যার সবচেয়ে বড় একটা ঘটনা, তাহলে এই যে যাকে প্রধান উপদেষ্টা আইয়ামে জাহিলিয়াত হিসেবে বর্ণনা করেছেন বা চিহ্নিত করেছেন বা আখ্যায়িত করেছেন, তাকে কি অস্বীকার করা যায়? যায় না। আমরা আইয়ামে জাহিলিয়াত দেখি নেই, কিন্তু আমরা বইয়ে পড়ে বা বয়ান শুনে যা পেয়েছি, তাতে মনে হয় না যে এর চেয়ে কোনো খারাপ মানে হতে পারে। তা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই শিক্ষিত সমাজ, শিক্ষিত হওয়ার পরেও, মানবিকতা দেখানোর পরেও, আমরা যখন মানুষকে মানুষ হিসেবে গণ্য করছি, তখনও একজন শাসক এসে তার শপথ ভঙ্গ করে, তার সাংবিধানিক শপথ ভঙ্গ করে, তারই যে
ইয়ে থাকা, আশ্রয়ে থাকা মানুষকে গুলি করছেন শুধু কেন? প্রতিবাদ করার জন্যে, অথবা নতুন কিছু চাওয়ার জন্যে, বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্যে। পত্রিকার কয়েকটি শিরোনাম যদি আপনার সাথে আরেকটু আলোচনা করতে চাই। মানবজমিন যেমন শিরোনাম করেছে, আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে, কারা আলামত ধ্বংস করলো। আগে থেকে কিন্তু বলা হচ্ছিল যে আয়নাঘরে যে আলামত আছে সেটা ধ্বংস করা যাবে না, রক্ষা করতে হবে। এবং একইভাবে মৃত্যুদণ্ডের বিধানটি আমাদের সহায়তার পথে বড় বাধা, জাতিসংঘ প্রতিবেদন। না, অবশ্যই মানে আলামত ধ্বংস করা যাবে না, কিন্তু তারপরেও করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমাদের সামরিক বাহিনী কিন্তু বলেছিল যে আমাদের হাতে 600 সাড়ে 600 লোক আশ্রয় নিয়েছেন। হ্যাঁ, তা আমরা তো ভেবেছিলাম সরকার মানে আমাদের সামরিক বাহিনী তো দেশপ্রেমিক, হ্যাঁ, মানবিক সমস্ত কিছু, তো তারা ওই 650 লোককে সরকারের হাতে সুপর্দ করবেন। কিন্তু 1-2 জনের বাদে কিছুই করেন নাই। সেই লোকগুলো গেল কই? আপনি কি সামরিক বাহিনীকে চিহ্নিত করবেন যে তারাই এই লোকগুলোকে পাচার করে দিয়েছেন? তাই না? আমরা ভয় পাই, সামরিক বাহিনীকে ভয় পাই যে দেশপ্রেমিক, আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনী এই অপকর্ম করছেন। তারা নিজেরা ঘোষণা দিয়েছে। সেটা তো এখনো প্রমাণ হয়নি যে তারা সেটা করেছে, এবং সেনাবাহিনীর প্রতি আমাদের রয়ে গেছে, এখনো আছে, সেটা সমস্যা না। সেটা স্যালুট করার জায়গা। ওনারা তো এটা ঘোষণা করেছেন যে আমাদের হাতে এত লোক আছে, তাই না? তো আপনি দেখবেন যে মিলিটারি রাইফেলের গুলিতে মারা গেছে হলো 66% মানুষ। এই মিলিটারিরা তো গুলি করেননি, আমরা যা দেখেছি, যত দূরে দেখেছি। তাহলে এই অস্ত্রগুলো কারা ব্যবহার করেছে? আপনি কি নিশ্চয়ই দেখেছেন যারা পুলিশের পাশে সাদা পোশাকের বহু ছাত্রলীগ কর্মী, যুবলীগ কর্মী, তারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, হত্যা করেছে। তার মানে এদের কাছ থেকেই মানে সেই অস্ত্রগুলো তারা পেয়েছে। মানে তাদের, আমি আরেকটা তথ্য বলি যে শেখ হাসিনাকে যখন আরসিস গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই আরসিস গ্রেনেড তো আপনার আমার কাছে থাকে না, থাকে তো মিলিটারির কাছেই। তাহলে কি করে যারা, আপনি যে প্রশ্নটা করছেন যে এই অস্ত্রগুলো তাদের হাতে এলো কি করে, অন্যান্যদের কাছে এই অস্ত্রগুলো এলো কি করে, কেন এলো, কিভাবে এলো? এটা ঠিক না, এটা উচিত না। তারা দেশের মানে কি বলে মানুষের জীবন, দেশকে রক্ষার জন্য তারা কাজ করেন, আমরা স্যালুট করি তাদের, তাই না? হতাহত গ্রেপ্তার যে বলছে 14,400 জন বিক্ষোভে নিহত, 12% নিহত ব্যক্তির মধ্যে শিশু। আপনি চিন্তা করেন, যারা ভবিষ্যৎ নাগরিক। 13,529 জন আহত। এখন যেটা হয় 11,702 জন পুলিশ র্যাবের হাতে গ্রেপ্তার। তো আপনারা যদি একজন স্বৈর শাসকের বা যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন 16 বছর, তাদের যদি আপনি কি বলে নির্দেশ এবং তাদের মানতে পারেন, তাহলে আজকে জনগণের যে সরকার বা জনগণের ইচ্ছার আকাঙ্ক্ষার যে বিষয় আসে, সেখানে এসে আপনি আয়নাঘর ধ্বংস করবেন কেন? কিভাবে হলো? এর জবাব কিন্তু আজকে দিতে হবে। জনগণ কিন্তু এটাকে ছাড়বে না। আপনারা বুঝতে হবে যে আপনারাও চাকরি করেন, পুলিশও চাকরি করে, র্যাবও চাকরি, জনগণের সেবক, জনগণের টাকায় তাদের জীবন মান। আপনি কি আরেকটি বিষয় আরেকটি খেয়াল করেছেন? এই প্রতিবেদনের মধ্যে আরেকটি অংশ আছে, বর্তমান সরকারের সময়ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা বলা হচ্ছে। কারণ আমি আপনাকে বলি যে আমাদের যে চিন্তা চেতনা বা আমাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের বাইরে কি সহজে আমরা বেরোতে পারবো? একেবারে স্বভাব, আমাদের স্বভাব হলো কর্তৃত্ব করার। সেই কারণেই এখনো যারা হচ্ছে, যেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেটা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, হিন্দু জাতিসত্তা বা বৌদ্ধ, হ্যাঁ, এদের উপরে নিপীড়ন চালাচ্ছে। এগুলো কিন্তু সমাজে বহুলভাবেই হচ্ছে। জমি দখল করার জন্য হয়, হ্যাঁ, আরও নানা কারণে হয়, তবে জমি হলে প্রধান।
যে ওকে তাড়িয়ে দিয়ে আমরা জমিটা দখল করে নাও। সেটা আমরা প্রকাশ্যে দেখেছি। নারায়ণগঞ্জের ঘটনা আপনার মনে আছে নিশ্চয়ই, 7 খুন। হ্যাঁ 7 খুন ওইটা। তারপরে না ওই যে এইটা এই যে আওয়ামী লীগের উসমান, হ্যাঁ সেটাও কিন্তু মূলত তাকে ওইখান থেকে হুট আউট করার জন্য, স্কুল থেকে হুট আউট করার জন্য, একটা হিন্দু শিক্ষক তাকেই করার জন্য। যেসব হিন্দু মানুষ মনে করেন যে আওয়ামী লীগ তাদের জন্য হলো সবচেয়ে ভালো, তারাই তাদের রক্ষা করেন, অথচ দেখা গেল আওয়ামী লীগের লোকজন। এই যে প্রতিবেদন প্রকাশ হলো এবং আশা করা যায় যে এটার একটা সুষ্ঠু তদন্ত হলো, যে বিচার হবে, সেটা জাতিসংঘ প্রত্যাশা করছে। এবং জাতিসংঘ থেকে যেটুকু বলা হচ্ছে যে এইটা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তাদের একটা বার আছে, মানে তারা সেই বিষয়টিকে তারা ওন করে না, বা হ্যাঁ মানে তারা এটাকে উঠিয়ে দিতে বলেছে। আমি মনে করি যে মৃত্যুদণ্ড সবচেয়ে নিকৃষ্টতম, মানে ফাঁসি দেওয়া বা এই দেওয়া দরকার নেই। আপনি যদি মানসিকভাবে তাকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তাহলে তো মৃত্যুর দরকার নেই, তাই না? আচ্ছা মাহবুব হোসেন, তাহলে কি দাঁড়াবে? ধরেন এই যে বাংলাদেশের এখন এক পরিস্থিতি, এরকমভাবে সারা বিশ্বে আজকে আবার নতুন করে বাংলাদেশ আলোচিত হবে, আলোচনায় আসবে। তাই প্রিয় মাতৃভূমিকে তো আমার এগিয়ে নিতে হবে, সামনে এগোতে হবে। করণীয়টা কি? আপনি সামনে এগোনোর বিকল্প নেই তো, আপনি পিছনে তো যেতে পারেন না, তাই না? সামনে এগোতে হলে পরে অবশ্যই আপনারা মানবিকতাকেই প্রধান করে তুলতে হবে। আপনি ক্ষমতা থাকেন আর ক্ষমতার বাইরেই থাকেন, আপনি রাজনীতি করেন অথবা রাজনীতি করেন না, আমরা কিন্তু রাজনীতির বাই প্রোডাক্ট। পিপুল কিন্তু এভরিওয়ান রাজনৈতিক চরিত্র। আপনি মনে করেন না যে ওই কৃষকরা যে হাল চাষ করে, যে নিড়ানি দেয় এবং যে উৎপাদন করে বা কৃষি সমস্ত সম্পদের, সে রাজনীতি বুঝে না। আপনার আমার চেয়ে সে খুবই শার্পলি, সে পেটের রাজনীতিটা বোঝে। না না ওইটাও রাজনীতি বোঝে, ওটা খাওয়া দাওয়াটা বোঝেই, সঙ্গে সঙ্গে সে এই রাজনীতি বোঝে যে সরকার এই কথা কেন বললো, বা উনি এই কথাটা কেন বললো। এই যে হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের, ঘৃণা মানুষের, সেটা কিন্তু মনে হয় না যে শুধু ঢাকা শহরে বা বড় বড় শহরে হয়েছে। ওই গ্রামের মানুষও কিন্তু ক্ষুব্ধ ছিল, নানা কারণে, ছোট বড় নানা কারণে তারা ক্ষুব্ধ ছিল, ঘৃণা করতো হাসিনাকে এবং আওয়ামী লীগকেও। আজকে আওয়ামী লীগ কেন দাঁড়াতে পারছে না? বিকজ অফ দ্যাট, তারা যে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের জবাব দেওয়ার তো কোনো মুখ নেই। আর মুখ তারই থাকবে যার ভিতরে মানবিকতা নেই, মানবতা নেই, এবং যার কোনো চক্ষুর ভিতরে কোনো শরম লজ্জা, মানে ওই যে চক্ষু লজ্জা, যেটা লজ্জা, হ্যাঁ চক্ষু লজ্জা। আমরা আশা করি যে এই যে প্রতিবেদন, তার প্রেক্ষিতে সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হবে এবং বাংলাদেশ তার অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। ছাত্রদের নতুন দল, কেউ বলছে 21 তারিখ, আবার কেউ বলছে 24 তারিখ আত্মপ্রকাশ। তারিখ কি কোনো বড় বিষয়? আত্মপ্রকাশই বড় বিষয়। তারা আত্মপ্রকাশ করুক, আমরা তো নতুনকেই আহ্বান করি। আজকে যে হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা হলো, হ্যাঁ ওই নতুনের কেতনের কালবৈশাখীর ঝড়। কেন কালবৈশাখী ঝড়? কালবৈশাখী মনে হয় না যে সাধারণ একটা অংশ, যে এটা তো নিয়মিতই হয়, কিন্তু কালবৈশাখীদের ধ্বংস করে এবং তারপরে আবার নতুন করে আমাদের গড়ে তুলতে হয়। কালবৈশাখী সেই জন্যে এমন একটি ঝড় যাকে রূপকায়িত করা হয়েছে নজরুলের মতো অনন্য সাধারণ, তোরা সব জয়ধ্বনি কর, জয়রা সব জয়ধ্বনি কর। তো জয়ধ্বনির সময় আমাদের, আমরা দেশকে গড়ব, আমরা জাতিকে গড়ব, আমার জাতির অন্তরে সেই মানবতা মানে রুয়ে দেব, যে মানবতা লালন করে সে কখনো গুলি করার কথা চিন্তা করবে না, পুলিশকে বলবে না যে তুমি গুলি করো, আমার জন্য করো। অনেক ধন্যবাদ। আর পুলিশকেও এটা বুঝতে হবে যে অর্ডারটা হয়েছে সেটি তাকে রক্ষা করার জন্য। আমি তার চাকরি করি না, আমি জনগণের চাকর, আমি সব জনগণের সেবক এবং আমি জনগণকে রক্ষা করব। যেটা সেনাবাহিনী করেছে, শেষ পর্যন্ত সেনাবাহিনী কি বলেছিল যে তোমরা গুলি করো, তারা অস্বীকার করেছে। কারণ দেখছে যে এখানে বিপুল মব মানুষ, তারা
মানুষের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে না। সেটা 90-এর গণঅভ্যুত্থানে একবার প্রমাণিত হয়েছে। অনেক স্যালুট সেজন্য। একেবারে শেষ দিনে এক মিনিট একটু জানতে চাই, বইমেলা কেমন হচ্ছে? বইমেলা আমি তো সাদা চোখে ভালোই দেখি, মানে কালো চোখে বলতে বিক্রি কিরকম হচ্ছে না হচ্ছে এটা তো বলতে পারবো না। 1 2 নম্বর হচ্ছে আমাদের প্রবলেম কি জানেন, আমাদের প্রকাশকদের ভিতরে এই বোধই জন্মায় না যে আমাদের এটা একটি পণ্য এবং এটাকে মার্কেটিং করতে হবে। সিস্টেমটা গড়ে তোলে নাই। সিস্টেমটা গড়ে তোলা উচিত, শুধু কি বলে বই মেলা করে এটা হবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।